আমি রুদ্র, মধুপুর গাঁয়ের ছেলে। একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি। আজ অনেক দিন পরে আমি আমার গ্রামে ফিরে যাচ্ছি। তবে ফিরতে গিয়ে বেশ রাত হয়ে গেছে। স্টেশন থেকে নেমে আশেপাশের কোনো যানবাহন না দেখে নিজের পায়ে হাঁটা দিতে শুরু করলাম। গ্রামে যেতে হলে আমাদের মধুপুরের বিশাল সিংহা নদী পার করতে হবে। শহর থেকে বড় বড় নেতারা এখানে ব্রিজ বানানোর পরিকল্পনা করলেও এত বছরে সেটি বাস্তবায়িত হয়নি। অজ্ঞত সেই নদী দিয়েই সবাইকে শহর থেকে গ্রামে পারাপার হতে হয়। প্রায় বেশ কিছুটা পথ হেঁটে যাওয়ার পর অবশেষে আমি মধুপুরের সিংহা নদীর পাশে এসে দাঁড়ালাম। যা ভয় পেয়েছিলাম তাই হলো। এখানেও কোনো মাঝিকে দেখতে পাচ্ছি না। রাতের বেলা বুঝি আমাকে এই নদীর পাড়েই বসে কাটিয়ে দিতে হবে। আমি অসহায়ের মতো নদীর এক পাশে দাঁড়িয়ে রইলাম। হঠাৎ মনে হলো জলের মধ্যে একটা ছলাৎ ছলাৎ আওয়াজ হচ্ছে। মাথা তুলে দেখলাম দূরে নদীর মাঝখানে কেউ একজন নৌকা নিয়ে বৈঠা চালিয়ে ঠিক এই দিকেই আসছেন। আমার ধরে যেন প্রাণে ফিরে এলো। অবশেষে আমি তাহলে বাড়ি ফিরতে পারবো। এই রাতের আধারে এখানে ওখানে হেঁটে হেঁটে পার করতে হবে না। এমনিতেও জায়গাটা বেশ গা ছমছমে মনে হচ্ছে। নৌকার মাঝি পাড়ের কাছাকাছি আসতেই দেখতে পেলাম এটা আমাদের গ্রামের গোপাল মাঝি। আমি তাকে দেখে খুশি হয়ে বললাম, আরে গোপাল কাকা, কেমন আছেন? আমায় চিনতে পারছেন? আরে তুমি রুদ্র না? সেই যে আমাদের গ্রাম থেকে শহরে গেলে পড়ালেখা করতে, এরপর আবার আজ দেখলাম তোমায়। তা বাবা, বাড়ি ফিরবে বুঝি? হ্যাঁ কাকা, বেশ বিপদে পড়ে গেছি। ট্রেন লেট হওয়ায় রাতের বেলায় এসে স্টেশনে পৌঁছেছে। আর এমন রাতে পৌঁছেছে যে আশেপাশে কোনো গাড়ি ঘোড়াও পেলাম না। অবশেষে এত দূর পথ হেঁটে এসে এখানে দাঁড়িয়েও দেখি কোনো নৌকা নেই। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। এসো, নৌকায় ওঠো, আর দেরি করা উচিত হবে না। আমি মালপত্র নিয়ে গোপাল মাঝির নৌকায় উঠে গেলাম। গোপাল কাকা আমাদের গ্রামের অনেক পুরনো মাঝি। শেষবার যখন গ্রাম ছেড়ে যাচ্ছিলাম তখন কাকা সবেমাত্র বিয়ে করেছেন। নদীর জলের ছলাৎ ছলাৎ আওয়াজে মনে কেমন যেন করছিল। আমি আশেপাশের নীরবতা ভাঙার জন্য গোপাল কাকার সাথে নিজে থেকেই কথা বলতে শুরু করলাম। তা কাকা, কেমন আছেন? অনেক বছর পরেই তো দেখা হলো। বাড়ির সবাই ভালো? গোপাল কাকা প্রথমে কোনো উত্তর দিলেন না, কিন্তু একটু পরে মলিনী হেসে বললেন, এই তো আছি বেশ। আমার আর জীবন, এই নৌকা বইতে বইতেই ওপরে চলে যাব একদিন। আমার কথা ছাড়ো, তোমার কথা বলো বাবা, কেমন আছো? কদিনের জন্য আসলে? এই তো কাকা, সপ্তাহ দুয়েক থেকেই আবার চলে যাব। বোঝেনি তো, শহরের ব্যস্ততায় নিজেকে যতটা আষ্টে পৃষ্ঠে নিয়েছি, এখন সেটাই এক ধরনের কল্যাণ মনে হয়। বেশ বেশ। তা কাকা, কাকি কেমন আছেন? যেবার আমি শহরে গেলাম সেবার তো আপনি সবেমাত্র বিয়ের পিঁড়িতে বসেছিলেন। কথাটা বলতেই গোপাল কাকা কেমন এক ভয় পাওয়ার চোখে আমার দিকে তাকালেন। এরপর ডান দিকে ঘাড় ঘুরিয়ে দূরে নদীর মাঝে কিছু একটা দেখছেন এমন করে আমায় উত্তর দিলেন, সে ভালো আছে। কাকার উত্তরে আমার কেমন ভয় ভয় করতে লাগলো। তার দেখা দেখি আমি তার দৃষ্টি বরাবর তাকালাম। হঠাৎ আমার পুরো গা হাত পা শিউরে উঠল। নদীর মাঝখানে কেউ একজন দাঁড়িয়ে আছে। আমি ভয় পাওয়া গলায় বেশ উত্তেজিত হয়ে গোপাল মাঝিকে বললাম, কাকা কাকা কাকা, ওটা 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 কি নদীতে? শান্ত হও, ওটা তোমার কাকি। মানে? শোনো তবে, যেবার তুমি যখন শহরে চলে গেলে আমি আমার ঘর আলো করে নিয়ে আসলাম এক টুকটুকে বউ, নাম তার নীলিমা। বেশ শান্তশিষ্ট এবং ভদ্র একটা মেয়ে। আমার অগোছালো অনিশ্চিত জীবনে আমার হাত ধরে আমায় ভালোবাসা শিখিয়েছিল সেই মানুষটি।
নিজের চাইতেও বেশি ভালোবাসতাম তাকে। এক মুহূর্তের জন্য চোখের আড়াল হতে দিতাম না। বিয়ের 2 বছর পর এক বর্ষায় সে আমার কাছে বায়না ধরল তার বাবাকে দেখতে যাবে। বাড়ি থেকে সংবাদ এসেছে তার বাবা নাকি হঠাৎ অসুস্থ হয়ে গেছে। ভালোবাসার মানুষ বলে কথা, তাকে তো আর বারণ করতে পারি না। তাই শত অনিচ্ছা সত্ত্বেও তাকে আমি পাঠিয়ে দিলাম বাপের বাড়ি। তার থাকার কথা ছিল 2 সপ্তাহ। তাই সেই হিসেব করেই আমি তাকে নিতে যাব সেখান থেকে আনতে। এদিকে প্রতিদিন নৌকা চালানোর জন্য হঠাৎ করেই নৌকার বৈঠায় একটা ফাটল দেখা যায়। এই ফাটল ঠিক করতে এবং ভালো কাঠ সংগ্রহ করতে আমি চলে গেলাম শহরে। প্রায় 2 দিন শহরে থেকে এরপর ঠিক করলাম একেবারে নিজের শ্বশুর বাড়িতে যাব। বউকে খুশি করার জন্য তার পছন্দের লাল রঙের শাড়ি কিনেছিলাম। প্রায় 2 সপ্তাহ পর আমার বউয়ের মুখটা দেখতে পাবো, এই ভেবে আমার খুশিতে যেন আর তর সইছিল না। রাতের বেলা নৌকা চালিয়ে যাচ্ছিলাম তার বাড়ির দিকে। নতুন বৈঠার জোরে জলেতে বেশ শব্দ হচ্ছিল। নৌকা বইতে বইতে হঠাৎ এক সময় আমি নদীর ভেতরে কাউকে দেখতে পেলাম, যে সাহায্যের জন্য হাত পা ছোড়াছুড়ি করছিল। আমি ভেবেছিলাম বোধ হয় কেউ জলে ডুবে যাচ্ছে। আমি তাড়াতাড়ি সেই দিকে নৌকা ঘোরালাম, কাছে গিয়ে সরল মনে মানুষটিকে তুলে আমার নৌকায় তুললাম। সে ছিল একজন মেয়ে মানুষ, সবুজ রঙের শাড়ি গায়ে জড়ানো, জলের জন্য গায়ের সাথে শাড়ি লেপটে গেছে। বেশ বড় ঘোমটা দিয়ে বসে আছেন সে। আমি বললাম, কে আপনি? এমন মাঝরাতে নদীতে এখানে কি করছিলেন? আর জলের মধ্যে পড়ে গেলেন কি করে? মেয়েটা প্রথমে কোনো কথাই বলল না। আমি আবারও কিছুটা জোর গলায় জিজ্ঞেস করলাম, কি হলো? কথা বলছেন না কেন? কোথায় থাকেন আপনি? আপনার বাড়ির লোকজনই বা কোথায়? তারা এত রাতে আপনাকে বাড়ি থেকে বের হতে দিল কি করে? আপনি এভাবে চুপচাপ থাকলে আপনাকে আমি সাহায্য করব কি করে বলুন তো? এবার মেয়েটি উঠে দাঁড়ালো। তার মুখের উপর থেকে ঘোমটা সরে যেতেই আমি যা দেখলাম তাতে আমার মনে হলো পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। মেয়েটা আমার স্ত্রী নীলিমা, কিন্তু তার চেহারা বিভৎস। পেতনির মতো লাল টকটকে চোখ এবং রাক্ষসের মতো বড় বড় নখ। চেহারায় এক ধরনের রুক্ষতা। আমি কাঁপতে কাঁপতে বললাম, নীলিমা, নীলিমা, তোমার এ কি অবস্থা? কি হয়েছে তোমার? আমি আর তোমার নীলিমা নেই গো, আমি মরে গেছি 4 দিন আগেই। তুমি কি সব বলছো? মরে গেছো মানে? হ্যাঁ গো, তুমি আমায় বাড়ি রেখে আসার পর আমার সেখানে 2 সপ্তাহ থাকার কথা ছিল, কিন্তু আমার বাবা আমায় 1 সপ্তাহ থাকার পরেই বললেন নিজের সংসারে চলে যেতে। তিনি প্রায় সুস্থ হয়ে গেছেন। তার কথার অমান্য আমি করতে পারি না। তাই বাবা একদিন রাতে আমায় নৌকা করে বাড়ি পাঠিয়ে দিচ্ছিলেন। সে রাতে নীলিমাদি, অনেকদিন পর তো শ্বশুর বাড়ি যাচ্ছ, তা কেমন লাগছে বলো তো? বেশ লাগছে মনির ভাই। কতদিন পর আমার নিজের বাড়িতে ফেরত যাচ্ছি, আর মানুষটা যে ওখানে একাকী করছে কে জানে। স্বামীকে বেশ ভালোবাসো বুঝি? তা বাসবো না? অমন মানুষ পৃথিবীতে দ্বিতীয়টি নেই। আমিও তো তোমায় কত ভালোবেসেছিলাম। তোমায় বলেছিলাম আমার সাথে পালিয়ে যেতে, সেটা তো করলে না। দেখো মনির ভাই, আমার তোমার প্রতি কখনোই ভালো লাগা কাজ করতো না, আর জোর করে তো ভালোবাসা হয় না। তাছাড়া বিয়ে ছাড়া আবার কিসের ভালোবাসা? আমি শুধু আমার স্বামীকেই ভালোবাসি। কিন্তু কিন্তু আমি যে তোমায় এখনো ভালোবাসি। এরপর মনির ভাই আমার হাত ধরে এবং আমার সাথে জোর জবরদস্তি করতে চেষ্টা করে। আমি চিৎকার করতে থাকি নৌকার মাঝিকে ব্যাপারটা বোঝানোর জন্য, কিন্তু মনির ভাই হেসে বলে, লাভ নেই গো নীলিমা, সে আমার লোক। সব পরিকল্পনা করে তবেই তোমায় নিয়ে বেরিয়েছি। মনির ভাই আমার সাথে জোর জবরদস্তি করার অনেক চেষ্টা করে,
কিন্তু আমি কোনো মতো সেখান থেকে নিজেকে ছাড়িয়ে বেরিয়ে আসি। তবে পা ফসকে আমি নৌকা থেকে পড়ে যাই এবং নদীতে থাকা শ্যাওলার মাঝখানে আটকে যাই। সেখানেই আমি দম আটকে মারা যাই। সব আমার দোষ, সব আমার দোষ। আমি যদি তোমার সাথে গিয়ে কয়টা দিন থেকে আসতাম, তাহলে তোমায় নিয়ে ফিরে আসতে পারতাম। লোকে যা বলে বলুক, তবু তো তোমার আমার গল্পটা সুন্দর হতো। তুমি কেঁদো না গো, তোমার কোনো দোষ নেই। তুমি তো জানতে না, আর তুমি তো ইচ্ছা করে আমায় অবহেলা করোনি। আমি কথা দিচ্ছি বউ, আজকের পর থেকে আমি প্রত্যেক রাতের মাঝি হয়ে নদী পারাপার করব। কোনো মেয়ের যেন সম্মানহানি না হয় এবং এভাবে অকালে প্রাণ না যায়, সেদিকে আমি খেয়াল রাখবো। তুমি চিন্তা করো না গো, আমি সব সময় তোমার সাথে আছি। প্রত্যেক রাতেই আমি তোমার সাথে এই নৌকায় করে ঘুরে বেড়াবো। তোমার আর নিজেকে একা মনে হবে না। কি সাংঘাতিক কাণ্ড কাকা! কাকিমার জন্য আমার বেশ কষ্ট হচ্ছে। আচ্ছা কাকা, আপনার এখন ভয় লাগে না কাকিমাকে এভাবে আত্মা হয়ে আপনার সাথে ঘুরে বেড়াতে দেখতে? না বাবা, সে তো তার ভয়ঙ্কর রূপ নিয়ে সেই দিনই আমার সামনে এসেছিল। এখন সে তার আগের সেই যৌবনের রূপ নিয়ে আমার সাথে নৌকায় করে ভেসে বেড়ায়। আর সে যেমন ভাবেই আসুক না কেন, সে তো আমার স্ত্রী, আমার নীলিমা, আমার প্রিয়তমা স্ত্রী। তাকে ভয় পাবো কেন আর? কথা বলতে বলতে আমরা পাড়ে চলে এলাম। নাও বাবা, আমি পাড়ে পৌঁছে দিলাম। এবার সাবধানে বাড়ি চলে যাও। আর তুমি যে তোমার কাকিকে দেখতে পেয়েছো, এটা গ্রামের আর কাউকে বলো না, কেমন? আমাকে অনেকেই জিজ্ঞেস করে আমি মাঝরাতে কেন এভাবে নৌকা চালাই। আমি একজনকে এক কথা বলে ভুলিয়ে ভালিয়ে রাখি। তবে তুমি আজ নিজের চোখে দেখেছো, তাই তোমায় পুরো ঘটনাটা খুলে বললাম। আমি গোপাল কাকার কাছ থেকে বিদায় নিয়ে সামনে অনেকটা পথ হেঁটে গেলাম, কিন্তু হঠাৎ কি মনে করে পেছনে তাকাতেই দেখলাম গোপাল কাকার নৌকায় একজন রূপবতী মহিলা বসে আছেন এবং গোপাল কাকা তার সাথে প্রাণ খুলে কথা বলছেন। দূর থেকে দুজনকে মনে হচ্ছে নতুন দুজন প্রেমিক প্রেমিকা নিজেদের কথার মাধ্যমে এক পূর্ণিমার রাতের প্রেম উপভোগ করছেন নৌকায় ভেসে ভেসে।